প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে চলছো, ঘরে আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের উপর ভিডিও ক্লাস নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি। তো সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি প্রণবেন্দু রায়, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাজুয়া সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, দাকোপ, খুলনা। এখানে কয়েকটি ছবি তোমরা লক্ষ্য করো। ছবিগুলো মানুষের আকৃতির সাথে মিল রয়েছে এবং এই ছবিগুলো মানুষের মতো কাজ করতে পারে। তাহলে আজকের আলোচনার বিষয় কি হতে পারে নিশ্চয় তোমরা অনুধাবন করতে পারছ। আজকের আলোচনার বিষয় হলো রোবোটিক্স ও রোবট। আজকের এই আলোচনার শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো রোবোটিক্স কি তা বলতে পারবে, রোবটের ধারণা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আলোচনায় আসা যাক রোবোটিক্স নিয়ে। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাকে রোবোটিক্স বলে। অর্থাৎ রোবটের ধারণা, নকশা, উৎপাদন ইত্যাদির উপর যে আলোচনা করা হয় বা বাস্তবায়ন করতে পারা যায় তাকে আমরা রোবোটিক্স বলি। রোবটিক ডিজাইনের অর্থাৎ রোবট কী ধরনের কাজ করবে, কিভাবে কাজ করবে ইত্যাদি বিষয় কিন্তু রোবোটিক্স নির্ধারণ করে থাকে। দেখো এখানে দুটি চিত্রের মাধ্যমে যে রোবট কেমন হবে তার নকশা প্রণয়নের চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে যে রোবটটি হলো মানুষের আকৃতির মতো। এই রোবটটি আবার মানুষের আকৃতির মতো। রোবট বিভিন্ন ডিজাইন হতে পারে, বিভিন্ন আকৃতি হতে পারে। তাই ডিজাইন বা আকৃতি নির্ধারণ করে থাকে কিন্তু রোবোটিক্স। অর্থাৎ রোবট কিভাবে কাজ করবে, কি ধরনের নকশা হবে রোবটের, তা বাস্তবায়ন করতে পারে কিন্তু রোবোটিক্স। রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা নিয়ন্ত্রণ হয় কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট দ্বারা। এর কার্যপদ্ধতি হয়ে থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয়। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত একটি যান্ত্রিক ব্যবস্থা হচ্ছে রোবট, এবং এই রোবট স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নিজেই তার কাজ সম্পাদন করতে পারে। অর্থাৎ ওই প্রোগ্রামের মধ্যে কি ধরনের কাজ উল্লেখ রয়েছে ওই প্রোগ্রামের ভিতরে তা নির্ধারণ করে থাকে কিন্তু প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রাম যে কাজের উপযুক্ত করে তৈরি করা হয়েছে সেই কাজের উপর ভিত্তি করে কিন্তু রোবট কাজ করে থাকে। আমি এর আগেও বলেছি যে প্রোগ্রাম হলো কিছু ধারাবাহিক নির্দেশাবলী, অর্থাৎ কি ধরনের কাজ করবে ওই রোবট তা ওই প্রোগ্রামের মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে নির্দেশ দিয়ে থাকে, এবং ধারাবাহিক নির্দেশাবলীর সমষ্টিকে আমরা কিন্তু প্রোগ্রাম বলি। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র বা যন্ত্রমানব যা করতে পারে মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ। মানুষ যে কাজ করতে কঠিন বলে মনে করে কিন্তু মানুষের পক্ষে যে কাজ করা দুঃসাধ্য সেই ধরনের কাজ কিন্তু আমরা খুব সহজেই রোবটের মাধ্যমে করে নিতে পারি।
যেমন এখানে দেখো রোবটের বিভিন্ন ডিজাইন দেখানো দুটি চিত্রের মাধ্যমে। প্রথম চিত্রে একটি রোবট, দ্বিতীয় চিত্রটি কিন্তু একটি রোবট। এই দ্বিতীয় চিত্রের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ সম্পাদন করতে পারি, যে কাজগুলো কিন্তু মানুষের পক্ষে করা দুঃসাধ্য বা কঠিন। এই ধরনের কাজ সম্পাদনের জন্য রোবটকে কাজে লাগানো হয়। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে, যেটি কাজ করতে পারে মানুষ কিংবা বিভিন্ন বুদ্ধিমান প্রাণীর মতো। রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন ও নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র। একটি দ্রুত কাজ করতে পারে ক্লান্তিহীনভাবে। একজন মানুষ যদি ঘন্টার পরে ঘন্টা কাজ করে তাহলে দেখা যায় যে তার মধ্যে ক্লান্তি বোধ এসেছে, কিন্তু রোবটের মধ্যে সেই ক্লান্তি আসে না। সে একটানা ঘন্টার পর ঘন্টা কাজ করে গেলেও তার মধ্যে কোনো ক্লান্তির লক্ষ্য করা যায় না, এবং সে নির্ভুলভাবে যে প্রোগ্রামের সাপেক্ষে রোবটটি তৈরি করা হয়েছে, যে কাজের উপর ভিত্তি করে প্রোগ্রাম দিয়ে রোবট তৈরি করা হয়েছে, সেই কাজ কিন্তু নিখুঁতভাবে সে সম্পাদন করতে পারে। মানুষ ভুল করে কিন্তু যন্ত্র ভুল করে না। যন্ত্র যে পরিচালনা করে, সে যদি সঠিকভাবে পরিচালনা করে তাহলে নির্ভুল কাজ সম্পাদন করতে পারে ওই যন্ত্রের মাধ্যমে। আমরা এই রোবটের সাপেক্ষে গৃহস্থলী কাজ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে যে কাজের প্রয়োজন, যে কাজ আমরা সাধারণত করে থাকি, সেই কাজগুলো কিন্তু রোবটের মাধ্যমে করতে পারি। কি ধরনের কাজ করতে পারি? কলকারখানার ভারী বস্তু নড়াচড়া করানো, প্যাকিং, পরিবহন ইত্যাদির কাজে আমরা কিন্তু রোবট ব্যবহার করে থাকি। যে ভারী বস্তু একজন মানুষের পক্ষে উঠানো নামানো কিন্তু দুঃসাধ্য, কিন্তু রোবটের সাপেক্ষে খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারি। আমরা দোকানে বিভিন্ন দ্রব্যের যে প্যাকিং দেখতে পাই, সেই প্যাকিংয়ের কাজ মানুষ যদি হাতে করে থাকে তাহলে সময়সাধ্য ব্যাপার, এবং মানুষের পক্ষে সেটা করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু সেই কাজটা কিন্তু আমরা যদি রোবটের মাধ্যমে করি খুব সহজে এবং দ্রুত করতে পারি ওই প্যাকিংয়ের কাজ। পরিবহনের ক্ষেত্রেও আমরা খুব সহজে রোবটের মাধ্যমে করিয়ে নিতে পারি। রুটিন মাফিক প্রাত্যহিক অনেক কাজকর্ম, যেমন কফি তৈরি করা। এখানে তোমরা লক্ষ্য করো যে একটি রোবটের সাপেক্ষে কিভাবে কফি তৈরি করছে। যে কফিটি তৈরি করতে একটা মানুষ নিজেই করতে পারে, কিন্তু সেই কফি তৈরি করার কাজে আমরা কিন্তু রোবট ব্যবহার করতে পারি। আর কি করতে পারি? যে রোবটের সাপেক্ষে ভৃত্যের কাজ আমরা করিয়ে নিতে পারি। এখানে দ্বিতীয় আরেকটি চিত্রের সাপেক্ষে দেখো যে ভৃত্যের কাজে রোবটকে ব্যবহার করা হয়েছে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এখন লক্ষ্য করি যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে কিন্তু রোবট ব্যবহার করা হচ্ছে। ঘরে অফিস আদালতের দারোয়ানের ভূমিকায় কিন্তু রোবটকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ধরনের কাজ আমরা রোবটের মাধ্যমে কিন্তু খুব সহজে করিয়ে নিতে পারি। এছাড়াও কাজ করে থাকে চিকিৎসা ক্ষেত্রে, সার্জারি, জীবাণুমুক্তকরণ, ওষুধ বিতরণ কাজে আমরা রোবট ব্যবহার করতে পারি। কোনো অপারেশনের কাজ কিংবা কোনো যন্ত্রের যে সার্জারির কাজে যে যন্ত্রগুলো ব্যবহার করে থাকি, সেই সময় যন্ত্রগুলো আমরা জীবাণুমুক্ত করতে এবং ওষুধ বিতরণ করতে রোবটকে কাজে লাগাতে পারি। সামরিক ক্ষেত্রে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ, সেই বিস্ফোরক দ্রব্যটি শনাক্তকরণের ক্ষেত্রে একজন সৈনিকের পক্ষে
ঝুঁকি সম্পন্ন থেকে যায়। বোমা নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি থেকে যায় ওই সৈনিকের পক্ষে, কিন্তু সেই কাজটা যদি আমরা রোবটের মাধ্যমে করে থাকি তাহলে ঝুঁকিবিহীন খুব সহজে ওই কাজটা সম্পাদন করা যায়। যুদ্ধক্ষেত্রে এবং মিলিটারি অপারেশনে রোবট ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে মানুষ যদি করে থাকে তাহলে মানুষের প্রাণহানির বা জীবনের ঝুঁকি থাকে, কিন্তু রোবটের সাপেক্ষে এ ধরনের কাজ যদি আমরা সম্পাদন করে থাকি তাহলে ঝুঁকিবিহীনভাবে আমরা কাজটি খুব সহজেই করতে পারি। দেখো এখানে একটি চিত্র দেখানো হয়েছে, ভিডিও চিত্র দেখানো হয়েছে। সার্জনদের জটিল অপারেশনের কাজে রোবট কিভাবে ব্যবহার করা হয় সেই রোবটের ব্যবহার কিন্তু এখানে দেখানো হয়েছে ভিডিও চিত্রের মাধ্যমে। সামরিক ক্ষেত্রেও রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বোমা অনুসন্ধান। আবার বোমা অনুসন্ধানের ক্ষেত্রে কিন্তু আমরা রোবটকে ব্যবহার করে থাকি। ভূমি মাইন শনাক্তকরণ, দেখো এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে ভূমিতে কোনো মাইন বসানো হয়েছে কিনা সেই মাইন শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু রোবট ব্যবহার করা হয়েছে। এখানে যে যন্ত্রগুলো ব্যবহার করা চিত্রে দেখানো হয়েছে সবই কিন্তু রোবট। রোবটের আকৃতি আমি বলেছি যে কাজের উপর ভিত্তি করে রোবটকে বিভিন্ন ডিজাইন হতে পারে, সেটা মানুষের আকৃতি হতে পারে আবার মানুষের আকৃতিবিহীন হতে পারে। এখানে যে রোবটগুলো দেখানো হয়েছে সেই রোবটগুলো কিন্তু মানুষের আকৃতি নয়, কিন্তু এগুলোকে আমরা রোবট বলবো। মাইন শনাক্তকরণের ক্ষেত্রে রোবট কিভাবে ভূমিকা রাখছে তা তোমরা এখানে লক্ষ্য করো। এছাড়াও কাজ করে থাকে অগ্নি নির্বাপনে, উদ্ধার অনুসন্ধানে রোবট ব্যবহার হয়ে থাকে। অগ্নি নির্বাপনে আমরা আজকাল রোবটকে ব্যবহার করে এবং সেই বিপজ্জনক জায়গা থেকে উদ্ধার করার কাজেও কিন্তু মানুষকে উদ্ধার করার কাজে রোবটকে ব্যবহার করে থাকি। যেখানে মানুষের পক্ষে যাওয়া কঠিন উদ্ধার কাজে, সেই সব ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা রোবট ব্যবহার করে কাজ করে থাকি। এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা, রোবট আরও কিছু কিছু ক্ষেত্রে কাজ করে থাকে। বর্তমান সর্বক্ষেত্রে আমরা রোবটকে ব্যবহার করে কিন্তু আমাদের কার্য সম্পাদন করতে পারি। যেমন শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে শারীরিকভাবে অসুস্থ, পঙ্গু বা অটিস্টিক শিক্ষার্থীদেরকে বিশেষ শিক্ষা ব্যবস্থায় রোবট ব্যাপক ব্যবহার রয়েছে। অসুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী যেসব শিক্ষার্থী, সেসব শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে রোবট ব্যবহার করা হচ্ছে বর্তমানে, এবং রোবটের সাপেক্ষে এই প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে শেখানোর কাজে ব্যবহার করা হচ্ছে। শিশুদের চিত্ত বিনোদনের ক্ষেত্রে খেলনা রোবট ব্যবহার করা হচ্ছে। দেখো এখানে কিভাবে শিক্ষার্থীদেরকে রোবটের সাপেক্ষে শিক্ষা প্রদান করা যায় তা চিত্রিত করা হয়েছে। আবার খেলনা কাজে রোবটকে কিভাবে ব্যবহার করা হয় তাও কিন্তু এখানে দেখানো হয়েছে। কিভাবে খেলনার কাজে রোবটকে ব্যবহার করা যায় তা তোমরা লক্ষ্য করো দ্বিতীয় চিত্রের সাপেক্ষে। রোবটের ব্যবহার আমরা আরও লক্ষ্য করি কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ আমরা কারখানার ক্ষেত্রেও রোবটের সাপেক্ষে বিপজ্জনক কাজ বা পরিশ্রমসাধ্য কাজ করতে দেখি। আবার ওয়েল্ডিং, রোবটের সাপেক্ষে কিন্তু ওয়েল্ডিং এর কাজ, ওয়্যারিং, আমরা যে ওয়্যারিং এর কথা বলি সে কাজ কিন্তু রোবটের সাপেক্ষে কিভাবে করানো যায় তা তোমরা এখানে লক্ষ্য করো। ওয়েল্ডিং এর কাজ আমরা রোবটের মাধ্যমে করতে পারি।
যে কাজ মানুষ করতে পারে, কিন্তু আমরা সেই কাজ রোবটের মাধ্যমে কিন্তু করিয়ে নিতে পারি। আর কি, আমরা ঢালাই কাজে আমরা বিল্ডিং তৈরির করতে মানুষ যে হাতের ব্যবহার, সে হাতের ব্যবহার না করে আমরা রোবটের সাপেক্ষে কীভাবে ঢালাইয়ের কাজ করা যায় তোমরা লক্ষ্য করো, এখানে দেখানো হয়েছে। সেই ঢালাইয়ের কাজেও কিন্তু বর্তমান উন্নত দেশে কিন্তু রোবট ব্যবহার করে করানো হচ্ছে, যা মানুষের পক্ষে একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক লেবারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা রোবটের মাধ্যমে কম সময়ে ঢালাইয়ের কাজ করিয়ে নিতে পারি। কারখানার কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ, যেমন ভারী মাল উঠানো বা নামানোর ক্ষেত্রেও আমরা রোবটের ব্যবহার লক্ষ্য করি, এবং যন্ত্রাংশ সংযোজনের ক্ষেত্রেও কিন্তু আমরা রোবটের ব্যবহার লক্ষ্য করি। কোনো ক্ষেত্রে যন্ত্র সংযোজন ক্ষেত্রে আমরা রোবটের সাহায্য নিতে পারি, আবার ভারী মালামাল উঠানো বা নামানোর ক্ষেত্রেও কিন্তু রোবটের সহযোগিতা নিতে পারি। মহাকাশ গবেষণা মহাকাশে কিংবা অন্য গ্রহ উপগ্রহ সম্পর্কিত নানাবিধ তথ্যানুসন্ধানে ও বৈজ্ঞানিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বা মহাকাশ যান প্রেরণ করার সময় ব্যাপকভাবে রোবটের ব্যবহার আমরা লক্ষ্য করি। মহাকাশে আমরা তথ্যানুসন্ধানের ক্ষেত্রেও কিন্তু রোবটকে কাজে লাগিয়ে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। মহাকাশ অভিযানে এখন ব্যবহৃত হচ্ছে মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত রোবট। আমরা এখানে লক্ষ্য করছি যে মঙ্গল গ্রহে একটি রোবট অবতরণ করে সেই গ্রহের বিভিন্ন তথ্য অনুসন্ধান করছে। সেই তথ্য অনুসন্ধানের ক্ষেত্রেও কিন্তু আমরা রোবট ব্যবহার করে থাকি। তাহলে মহাকাশ অভিযানে রোবটের ব্যবহার এবং সেই রোবট নির্ভুল তথ্য পৃথিবী পৃষ্ঠে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কিভাবে রোবট আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে তা আমরা জানলাম, এবং রোবট কিভাবে তৈরি করা হয়, রোবটের ডিজাইন কেমন হতে পারে, এবং রোবটের সাপেক্ষে শিল্পক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে তাও কিন্তু আজকের আলোচনা থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো রকম ত্রুটি হয়, অসুবিধা হয়, তাহলে কমেন্ট অপশানে যে কমেন্ট করবে, আমি সেখান থেকে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং আজকের এই আলোচনা থেকে তোমরা কিন্তু জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রস্তুতি নেবে। এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি হয়। তোমরা সেভাবে প্রস্তুতি নিলে তাহলে তোমাদের আর সমস্যা থাকবে না, এবং সমস্যা সমাধানের জন্য তোমরা বারবার চেষ্টা করবে। এই ভিডিও ক্লাসের একটি সুবিধা হলো যে জায়গাটা তুমি বুঝতে পারছো না, তুমি বারবার রিপিট করে ওই জায়গাটা তুমি ক্লিয়ার করতে পারো। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।
সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।